হাই বাচ্চারা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। পরম করুণাময় মহান আল্লাহর নামে আমরা আমাদের আজকের লেকচার শুরু করছি। আমরা আজকের লেকচারে আপনাদের এসএসসি ফিজিক্স তৃতীয় অধ্যায় অর্থাৎ বল চ্যাপ্টারের সাধারণ গাণিতিক সমস্যাগুলো আলোচনা করার চেষ্টা করব এবং এই গাণিতিক সমস্যাগুলো আপনাদের যে এমসিকিউ প্রশ্ন আসে সেই এমসিকিউ আপনাদের সলভ করার জন্য এটা সহযোগিতা করবে। সাথে এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন অর্থাৎ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আপনাদের দক্ষতা বাড়াবে। তো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি। তো আজকের ক্লাসটা শুরু করার জন্য আমরা আমাদের যে ক্লাস নোট সেই ক্লাস নোটের ধারাবাহিকতায় আমরা ক্লাসটা করব এবং যে অঙ্কগুলো আমরা এখানে সলভ করব সেটা আপনাদের ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কগুলো সলভ করার চেষ্টা করি। আমি অঙ্কগুলো মুখে পড়ব, সেই সাথে আপনাদের অঙ্কগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথম যে সাধারণ অঙ্কটি করব সেই অঙ্কটি খুবই সহজ এবং আমরা যে সূত্রগুলো শিখেছি আগের ভিডিও ক্লাসটাতে সেই সূত্রগুলো আমাদেরকে এখানে অঙ্কগুলো করতে সহযোগিতা করবে। ঠিক আছে, যারা আমার আগের লেকচারটি দেখেননি তারা আমার ইউটিউব চ্যানেল থেকে আগের লেকচারটি দেখে ফেলতে পারবেন। তো আমরা প্রথম অঙ্কটা শুরু করি। বাচ্চারা, এখানে অঙ্কটি আমি একটু পড়ে শোনাই। এখানে বলা হয়েছে 50 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করলে, ঠিক আছে, সেটা 2 সেকেন্ড ধরে বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে বস্তুটির শেষ বেগ কত, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা যে কোনো অঙ্ক সলভ করার ক্ষেত্রে প্রথমে ওই অঙ্কটিতে মানে কোন কোন মান দেওয়া আছে অর্থাৎ আমরা ডেটাগুলো সংগ্রহ করার চেষ্টা করব, তাহলে আমরা খুব সহজেই সূত্র প্রয়োগের মাধ্যমে অঙ্কগুলো করে ফেলতে পারবো। তো আমি অঙ্কটা আবার পড়ে শোনাচ্ছি। 50 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 100 নিউটন বল 2 সেকেন্ড ধরে প্রয়োগ করা হলো, বস্তুটির শেষ বেগ কত, এটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথম আমরা ডেটা সংগ্রহ করব। আমাদের প্রথমে দেওয়া আছে m = 50 কেজি স্থির বস্তুর উপর। বাচ্চারা, আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে যদি কোনো বস্তুকে স্থির বলা হয় তাহলে অবশ্যই তার আদিবেগ 0 হবে। তাহলে আমরা এখানে 0 মিটার পার সেকেন্ড লিখতে পারি। আচ্ছা, এরপরে বলেছে 100 নিউটন বল প্রয়োগ করতে হবে, তাহলে আমরা এখানে F = 100 নিউটন লিখলাম। আর এই 100 নিউটন বল বস্তুটির উপর প্রয়োগ করা হয়েছিল 2 সেকেন্ড সময় ধরে। আমাদেরকে বের করতে বলেছে যে ওই বস্তুটার শেষ বেগ কত, অর্থাৎ আমরা শেষ বেগটা জানি না, শেষ বেগটা আমরা বের করব। তাহলে আমরা এখান থেকে সূত্র লিখতে পারি F = ma, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের পরিমাণ নির্ণয় করতে পারি, সেখান থেকে এটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, এর পরের লাইন যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে mv-u/t আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো। আচ্ছা, এর পরের লাইনে আমাদেরকে এখানে নির্ণয় করতে হবে v এর মান। ফলে আমরা অন্য সব রাশির মানগুলো বসিয়ে দেখি। এখানে f = 100, m মানে হচ্ছে 50, v আমরা নির্ণয় করব u 0, t = 2 সেকেন্ড। তাহলে বাচ্চারা, এর পরবর্তীতে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো 100, এটা হচ্ছে 25 × v। তাহলে অতএব v = 100/25। আমরা এখানে সহজেই বস্তুটির শেষ বেগ অর্থাৎ v এর মান নির্ণয় করে ফেলতে পেরেছি। বাচ্চারা, আশা করছি আমরা অঙ্কটি সবাই বুঝে ফেলেছি। এরপরে আমরা 2 নম্বর অঙ্কে চলে যাব। আর এই যে অঙ্ক, যে নোট দেখে বা যে অঙ্কগুলো আমরা সলভ করছি সেই প্রশ্নগুলো আপনারা আপনাদের ডেসক্রিপশন বোর্ডে পেয়ে যাবেন। তো বাচ্চারা, 2 নম্বর অঙ্কটাই বলা আছে 36 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে বস্তুটির গতি 20 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। তাহলে এখানে দেওয়া আছে m = 36 কেজি। আপনাকে বের করতে হবে কতটুকু বল প্রয়োগ করলে 1 মিনিট সময় অর্থাৎ 60 সেকেন্ডে বস্তুটির বেগের বৃদ্ধি অর্থাৎ পরিবর্তন হবে 20 মিটার পার সেকেন্ড। বাচ্চারা,
আপনাদের একটি জিনিস এখানে একটু খেয়াল করতে হবে, সেটা হলো আমাদেরকে বলেছে বেগ বৃদ্ধি, অর্থাৎ যদি আমরা বেগ বৃদ্ধি মানে কিন্তু শুধুমাত্র শেষ বেগ নয় বা শুধুমাত্র আদি বেগ নয়, বেগের বৃদ্ধি বা বেগের হ্রাস এটা দ্বারা বোঝায় পরিবর্তনটুকু। ঠিক আছে, তাহলে আমরা শেষ বেগ বিয়োগ আদি বেগ থেকেই এর বৃদ্ধিটা নির্ণয় করতে পেরেছি। ঠিক আছে, তো এই জন্য বেগের বৃদ্ধিটাকে আমরা v মাইনাস ইউ দ্বারা প্রকাশ করেছি। তাহলে আমরা জানি f ইকুয়াল টু এম এ, বা আমরা f টা নির্ণয় করব, m তো আমরা জেনে ফেলেছি আগেই, আমাদের উদ্দীপকে দেওয়া আছে, a মানে হচ্ছে v মাইনাস ইউ বাই টি। অঙ্কটি খুবই সোজা, আমরা এখানে m 36 বসিয়ে দিচ্ছি, v মাইনাস ইউ এখানে 20, আর সময় এখানে 60 সেকেন্ড। তার মানে যদি আমরা এই অঙ্কটার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে পেয়ে যাব হচ্ছে 12 নিউটন। ওকে বাচ্চারা, তাহলে আমরা 2 দাগের অঙ্কটাও আশা করি আপনারা সবাই বুঝে ফেলেছেন। আমরা এবার পরবর্তী অঙ্কে চলে যাব। বাচ্চারা আমরা 3 নম্বর অঙ্কে চলে যাব। আমি আশা করি আগে দুটি অঙ্ক আমরা খুব সহজেই বুঝে গেছি। 3 নম্বর অঙ্কটায় বলা আছে একটি বল, এখানে বল মানে ফোর্স, 2 কেজি ভরের স্থির বস্তুর উপর ক্রিয়া করে 2 সেকেন্ডে বস্তুটিকে 4 মিটার দূরে টেনে নিয়ে যায়, বলের পরিমাণ কত? তো আমরা আগেই তথ্য সংগ্রহ করে রাখবো। এখানে যে ভরটির কথা বলা হয়েছে সেটি 2 কেজি। তাহলে 2 কেজি ভরের একটি বস্তুর উপর, কেমন বস্তু? বস্তুটি প্রাথমিক অবস্থায় স্থির ছিল, অর্থাৎ 0 মিটার পার সেকেন্ড। তো ওই স্থির বস্তুটির উপর যে বল সেটি 2 সেকেন্ড ধরে ক্রিয়া করে এবং বস্তুটিকে s ইকুয়াল টু 4 মিটার দূরে টেনে নিয়ে যায়। তো এই ঘটনাটি ঘটাবার জন্য কতটুকু বল প্রয়োগ করা হয়েছিল, এটাই আমাদের অঙ্ক। আমি অঙ্কটা আবার পড়ছি। একটি বল 2 কেজি ভরের স্থির বস্তুর উপর 2 সেকেন্ড ধরে ক্রিয়া করে তাকে 4 মিটার দূরে নিয়ে গিয়েছিল। তাহলে কত বল ওই বস্তুটির উপর প্রয়োগ করা হয়েছিল? বাচ্চারা আমরা জানি আমাদের বলের পরিমাণ নির্ণয় করার সূত্র হচ্ছে F ইকুয়াল টু এম এ, বাট এখানে আমাদের এর মানটা আমরা বের করে নিতে চাই, কারণ এর মান এখানে সরাসরি দেওয়া নাই। আচ্ছা, তাহলে এখানে এর মানটা বের করার জন্য আমরা S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্রটা ইউজ করতে পারি। আপনারা অনেকেই মনে মনে ভাবছেন গতির আরো অনেকগুলো সমীকরণ থাকতে আমরা কেন এই সূত্রটা ইউজ করলাম। বাচ্চারা এটি খুবই সহজ, কারণ আমাদের যে উদ্দীপকের তথ্য আছে সেই তথ্যে ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে এবং এস দেওয়া আছে, আমাদের এখানে ভি দেওয়া নাই। যদি ভি দেওয়া না থাকে তাহলে ত্বরণ বের করার যে দুটি সমীকরণ ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি এবং ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, আমরা সেখান থেকে এর মানটি নির্ণয় করতে পারবো না। কেন পারবো না? কারণ আমাদেরকে শেষ বেগ বলে দেওয়া হয়নি। কিন্তু আমরা এই সমীকরণটা s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সমীকরণটা আমরা ইউজ করতে পারবো, কারণ এই সমীকরণটাতে কোনো বেগ অর্থাৎ শেষ বেগ নাই। তাহলে আমরা এখান থেকে s মানে 4, ইউ মানে 0, টি মানে হচ্ছে 2 প্লাস হাফ এ আমরা বের করব, টি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার। তাহলে বাচ্চারা আমরা এখানে 4 বসিয়ে দিলাম, শূন্যের সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে এটা 0 হয়। বাচ্চারা আমরা জানি শূন্যের সাথে হাতিকে গুণ করলেও সেটা 0 হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 ইন্টু এ। তাহলে আমরা এখানে a ইকুয়াল টু 4/2 ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে বাচ্চারা এখন আমাদের কাছে অঙ্কটি খুবই সহজ। আমরা f নির্ণয় করতে চাই, m এর মান আমাদের দেওয়া আছে আর এর মান আমরা ইতোমধ্যেই বের করেছি, সেটা হলো 2। তাহলে 4 নিউটন আমরা উত্তরটা পেয়ে গেলাম। ঠিক আছে বাচ্চারা, আমরা পরপর 3টা অঙ্ক করে ফেলেছি। আমি আশা করছি আপনারা সবাই অঙ্কগুলো বুঝতে পেরেছেন। আমরা এর পরে যে অঙ্কটি করব সেটা হচ্ছে 4 দাগ।
আমরা এই অঙ্কটি করার জন্য কিছুটা জায়গা মুছে দিলাম আগের অঙ্কগুলো। আমরা এখন 4 দাগের অঙ্কটি করব। খুবই সহজ আরেকটি অঙ্ক। অঙ্কটি আমি একটু পড়ে শোনাই আপনাদের। 400 নিউটন একটি বল 50 কেজি ভরের স্থির বস্তুর উপর 10 সেকেন্ড ধরে যদি ক্রিয়া করে তাহলে কত বেগের সৃষ্টি করবে? বাচ্চারা এখানে F ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 400 নিউটন বল। এই 400 নিউটন বলটি ক্রিয়া করবে 50 কেজি ভরের বস্তুর উপর। বস্তুটি স্থির ছিল, U ইকুয়াল টু 0। বস্তুটির উপর 10 সেকেন্ড ধরে ক্রিয়া করবে, তাহলে বস্তুটির বেগ কত তৈরি হবে? বাচ্চারা অঙ্কটা যদি আমরা একটু চিত্রের সাহায্যে বুঝতাম তাহলে এখানে খেয়াল করবেন, একটি বস্তু আছে এ অবস্থানে, ঠিক আছে? এই বস্তুটির উপর এই বস্তুটি প্রাথমিক অবস্থায় স্থির ছিল। এই বস্তুটির উপর 400 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। বস্তুটি 10 সেকেন্ড পর আমরা ধরে নিলাম বি অবস্থানে এলো এই বল প্রয়োগ করার কারণে, কিন্তু আমরা এখানে পৌঁছানোর পর তার বেগ কত এটা জানি না। আমাদের উদ্দেশ্যই হলো এই বেগটা আমরা নির্ণয় করতে চাই। তো বাচ্চারা খুবই সহজ অঙ্কটি। আমরা যে সূত্রটি শিখেছিলাম বলের পরিমাণ নির্ণয়ের F ইকুয়াল টু ma, সেখান থেকে আমরা আরো অনেকগুলো রাশির মান বের করতে শিখেছি। তো আমরা F এখানে ma মানে হচ্ছে v মাইনাস ইউ বাই টি। আমরা F করতে F সমান 400 m 50 v মাইনাস ইউ, v আমরা নির্ণয় করব, ইউ 0 আর টি করতে আমরা এখানে পাচ্ছি 10 সেকেন্ড। আচ্ছা, আমরা এখানে পাচ্ছি 400 টু 5 v, অতএব v ইকুয়াল টু 400 ভাগ 5 ইকুয়াল টু 80 মিটার পার সেকেন্ড। খুব সহজেই 10 সেকেন্ড পরে আমরা গাড়িটির বা বস্তুটির বেগ 80 মিটার পার সেকেন্ড হবে এটা নির্ণয় করে ফেললাম। বাচ্চারা এর পরের অঙ্ক অর্থাৎ 5 দাগের অঙ্কটা আমরা করব। এটা আরো সহজ একটা অঙ্ক, আশা করি আপনারা অঙ্কটি নিজেরাই করতে পারবেন। তারপরেও আমি অঙ্কটা করিয়ে দিচ্ছি। আমি অঙ্কটা পড়ে শোনাচ্ছি। একটি বল 4 কেজি ভর বিশিষ্ট 4 কেজি ভর বিশিষ্ট একটি বস্তুর উপর একটি বল ক্রিয়া করছে, ঠিক আছে? যে বস্তুটির উপর বলটা ক্রিয়া করছে সে 6 সেকেন্ড ধরে বস্তুটির উপর বল ক্রিয়া করছে এবং তার ভিতরে বস্তুটিতে 30 মিটার পার সেকেন্ড বেগের সৃষ্টি হচ্ছে। প্রশ্ন হচ্ছে বলের মান কত? তার মানে আমরা এখানে বলতে পারি m ইকুয়াল টু 4 কেজি। এই 4 কেজি ভরের বস্তুর উপর বস্তুটি স্থির ছিল, অর্থাৎ স্থির বস্তুর উপর t ইকুয়াল টু 6 সেকেন্ড সময় ধরে বল ক্রিয়া করছে এবং স্থির বস্তুটার শেষ বেগ হয়ে যাচ্ছে 30 মিটার পার সেকেন্ড। প্রশ্ন হলো এই যে তার বেগ 0 মিটার পার সেকেন্ড থেকে 30 মিটার পার সেকেন্ড হলো 6 সেকেন্ডে, তার জন্য কত বল প্রয়োগ করা হয়েছিল? তাহলে আমরা এখানে F ইকুয়াল টু m v মাইনাস ইউ বাই টি এটা বসাতে পারি। F আমরা জানি না, আমরা নির্ণয় করব। m 4, v মানে হচ্ছে 30, u মানে হচ্ছে 0 বাই t মানে হচ্ছে 6। তাহলে আমরা এখানে পাচ্ছি 20 নিউটন। খুবই সহজ একটা অঙ্ক আমরা সলভ করে ফেললাম। বাচ্চারা এরপরে আমাদের শীটের 6 নম্বর অঙ্কটা আমরা করতে চাই। আপনারা এই শীট বা যে সংগ্রহ থেকে আমি আপনাদের অঙ্কটি করাচ্ছি অঙ্কগুলো, সেটা আপনারা আপনাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে। তো বাচ্চারা 6 দাগের অঙ্কটা আমরা দেখব। এখানে বলা হচ্ছে 60 নিউটন বল 30 কেজি ভরের একটি বস্তুর উপর 1 মিনিট ধরে ক্রিয়া করে। নির্ণয় করতে বলেছে বেগের পরিবর্তন কত। আমি অঙ্কটি আবার বলছি। 60 নিউটন বল 30 কেজি ভরের একটি বস্তুর উপর প্রয়োগ করা হচ্ছে 1 মিনিট ধরে, তাহলে তার বেগের পরিবর্তন কত? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বলা আছে 60 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে
একটি বস্তুর উপর 1 মিনিট ধরে, ঠিক আছে, 60 সেকেন্ড ধরে প্রয়োগ করা হচ্ছে, যে বস্তুটির উপর তার ভর হচ্ছে 30 কেজি। আমাদেরকে বের করতে হবে বেগের পরিবর্তন। তো বেগের পরিবর্তন মানে হচ্ছে ভি মাইনাস ইউ, অর্থাৎ শেষ বেগ বিয়োগ আদি বেগ, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, তাহলে এম এ মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এম হচ্ছে এখানে 30, ভি মাইনাস ইউ আমরা জানি না কত, টি হচ্ছে আমাদের 60 সেকেন্ড, এটা আমাদের দেওয়া আছে। আচ্ছা, আর আমাদের এফ স্পষ্টতই আমাদের বলে দেওয়া আছে প্রশ্নে, এটা 60 নিউটন। তাহলে আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো ভি মাইনাস ইউ 60 ইন্টু 2 অর্থাৎ 120 মিটার পার সেকেন্ড। বাচ্চারা, আমি আশা করছি আপনারা সবাই এই অঙ্কটি বুঝতে পেরেছেন। আমরা এর পরে যে অঙ্কটা চলে যাব সেটা হচ্ছে আমাদের নোটের 7 দাগ। এই 7 দাগের অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, বা এই ধরনের অঙ্ক আমাদের শেখা দরকার। তো আমরা একটু চেষ্টা করি অঙ্কটি সলভ করার জন্য। তো এই অঙ্কটি সলভ করার জন্য আমাদের কিছুটা ভাবনার প্রয়োজন, নিজস্ব চিন্তা ভাবনা, এটা আপনাকে কাজে লাগাতে হবে এবং চিত্রের সাহায্যে অঙ্কটি বোঝার চেষ্টা করলে ভালো হয়। তো বাচ্চারা, আমি প্রথমে 7 দাগের অঙ্কটি সলভ করার জন্য আমি আপনাদেরকে চিত্রটা এঁকে বোঝানোর চেষ্টা করছি। তো আমরা ভাবছি এখানে এ একটি অবস্থান, আর কি একটা জায়গা, সেখানে একটি বস্তু ছিল। এই বস্তুটি এখানে যখন অবস্থিত ছিল তখন বস্তুটি ছিল, তার আদিবেগ ছিল 0। এখন এই বস্তুটিকে গতিশীল করার জন্য এই বস্তুর উপরে বল প্রয়োগ করা হয়েছিল, কিন্তু এই বস্তুর উপরে কতটুকু বল প্রয়োগ করা হয়েছে এটা আমরা কিন্তু জানি না। কিন্তু আমরা দেখলাম বল প্রয়োগ করার বা 5 সেকেন্ড ধরে এর উপর বল প্রয়োগ করা হয়েছে এবং বস্তুটি 5 সেকেন্ড পরে বি অবস্থানে এসে পৌঁছেছে। তবে বি অবস্থানে যখন সে এলো, তার মানে এ অবস্থানে তার বেগ ছিল 0, অর্থাৎ সে ছিল স্থির। 5 সেকেন্ড ধরে বল প্রয়োগ করার কারণে সে যখন বি অবস্থানে এলো তখন তার শেষ বেগও কি স্থির? না, তার কিন্তু একটি শেষ বেগ থাকবে। বাচ্চারা, এই যে শেষ বেগ থাকবে, এই যে অংশটা এ থেকে বি, এই অংশটাকে আমরা বলছি প্রথম অংশ, ঠিক আছে? তাহলে প্রথম অংশে থেকে আমরা এই তথ্যগুলো পাচ্ছি। কেমন তথ্য পাচ্ছি? যে এ অবস্থানে স্থির একটি বস্তু ছিল, যে বস্তুটির উপর এফ পরিমাণ বল প্রয়োগ করার কারণে ওই বস্তুটি 5 সেকেন্ড সময় পর বি অবস্থানে এসে পৌঁছালো, যেখানে তার শেষ বেগ হচ্ছে ভি। আমরা জানি না তার শেষ বেগটা কত। আচ্ছা, বলা হচ্ছে যখন বস্তুটি এ অবস্থানে ছিল তখন বস্তুটির উপর এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে। এফ পরিমাণ বল প্রয়োগ করার কারণে তার বেগ ইউ থেকে চেঞ্জ হয়ে ভি হলো, ঠিক আছে? আর ভি হলো বি অবস্থানে এসে, এবং যখন বি অবস্থানে আসলো তখন তার উপরে যে বলটা প্রয়োগ করা ছিল এফ, সেই বলটা এখানে প্রত্যাহার করা হয়েছে। তার মানে এখন বি অবস্থানের পর থেকে বস্তুটি যতদূর চলবে তার উপরে কোনো বল প্রয়োগ করা হবে না। অর্থাৎ আমরা জানি নিউটনের প্রথম সূত্র থেকে বল যদি প্রয়োগ করা না হয় তাহলে সে যে বেগে যাচ্ছিল সেই বেগেই সামনের দিকে অগ্রসর হবে। তাহলে বাচ্চারা, আমরা বুঝতে পেরেছি প্রথম অংশে তার শেষ বেগ যেটা হলো, সেই শেষ বেগ নিয়েই সে পরবর্তী অংশ অগ্রসর হবে। তার মানে আমরা বি থেকে সি এই অংশটাকে যদি দ্বিতীয় অংশ বলি, তাহলে আমরা বলতে পারি দ্বিতীয় অংশে এফ ইকুয়াল টু 0, অর্থাৎ দ্বিতীয় অংশে বস্তুটি সমবেগে গতিশীল হবে। বাচ্চারা, আমি আশা করব আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তার মানে বি অবস্থানে এসে যখন বস্তুটির বেগ 0 থেকে বেড়ে গিয়ে ভিতে পৌঁছালো, তখন তার উপরে প্রযুক্ত বলকে আমরা 0 করে দিলাম, ঠিক আছে? আর আমরা এটাও বুঝে গেছি বি অবস্থানে সে স্থির না, বি অবস্থানে সে গতিশীল, অর্থাৎ তার উপর থেকে বল উঠায় নেওয়ার পরেও সে কিন্তু গতিশীল অবস্থায় থাকবে, তবে তার বেগ কিন্তু বাড়বে না, সে সমবেগে চলতে থাকবে। বাচ্চারা, আমরা সবাই জানি সমবেগ মানে হচ্ছে তার আদি বেগ এবং শেষ বেগ এটা একই রকম থাকে। অর্থাৎ এই যে দ্বিতীয় অংশ বি থেকে সি,
এই বি থেকে সি এর প্রত্যেকটি জায়গায় ইউ ইকুয়াল টু কিন্তু ভি হবে, ঠিক আছে। আর এই বি থেকে সি যে সমবেগে বস্তুটি পৌঁছালো সি বিন্দুতে, আমরা মনে রাখবো আমাদের উদ্দীপকের তথ্যে এটা বলা আছে বি থেকে সি তে যেতেও তার 5 সেকেন্ড সময় লাগে, এবং এটাও বলা আছে বি থেকে সি এর যে দূরত্ব, এই দূরত্ব আসলে 50 মিটার। তাহলে বাচ্চারা আমরা একটা ব্যাপার আরেকটুখানি খেয়াল করে জেনে নিই, সেটা হলো প্রথম অংশের শেষ বেগ সেটি দ্বিতীয় অংশের জন্য আদি বেগ। তাহলে প্রথম অংশের শেষ বেগ যদি ভি হয়, তাহলে সেই ভি থেকেই বি থেকে সি অংশে বস্তুটি যাত্রা শুরু করে। এখন আমরা দ্বিতীয় অংশ থেকে এস ইকুয়াল টু ভিটি এই সূত্রটি বসাতে পারবো, কারণ বস্তুটি এখানে সমবেগে অগ্রসর হয়েছে। আমরা জানি যখন কোনো বস্তু সমবেগে দূরত্ব অতিক্রম করে তখন তার জন্য এস ইকুয়াল টু ভিটি সূত্র ব্যবহৃত হয়। তাহলে আমরা এখন এখান থেকে ভি এর মান যদি বের করতে চাই, তাহলে সেটা এস বাই টি। এস মানে এখানে কত? এস মানে এখানে 50 মিটার। আর টি মানে এখানে কত বাচ্চারা? আমরা টি মানে 5 সেকেন্ড দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে বের করতে পাচ্ছি 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা স্পষ্টত এখানে বুঝছি যে এই যে ভি, দ্বিতীয় অংশের ভি মানেই কিন্তু ইউ। আপনারা এখানে খেয়াল করতে পারছেন যে আমরা ভি ইউ ইকুয়াল টু ভি এটা কিন্তু বের করে ফেলেছি, এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। বাচ্চারা তাহলে যেহেতু বি থেকে সি এই অংশের প্রত্যেকটা বিন্দুতে ভি ইকুয়াল টু ইউ, বি থেকে সি এর প্রত্যেকটা বিন্দুতে ভি ইকুয়াল টু ইউ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড, সেহেতু প্রথম অংশের যে শেষ বেগ, প্রথম অংশের শেষ বেগ এটা কিন্তু আমরা 10 মিটার পার সেকেন্ড বসাতে পারি, কারণ যখন বিসি অংশ তখন তারা সমবেগে গতিশীল, আর সমবেগে গতিশীল মানে হচ্ছে সেখানে প্রত্যেকটা বিন্দুতে তার বেগ সেমই 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই বেগটাই হচ্ছে বি বিন্দু থেকে সি বিন্দুতে যেতে তার আদি বেগ, অর্থাৎ প্রথম অংশের শেষ বেগ। তাহলে আমরা এখানে F ইকুয়াল টু এম এ এই সূত্রটা ইউজ করতে পারি। তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে F কত। M আমরা সবাই জানি, আমাদের M দেওয়া আছে, এখানে M দেওয়া আছে, M ইকুয়াল টু হচ্ছে 5 কেজি, ঠিক আছে। তাহলে আমরা M এখানে বসিয়ে দিলাম, আর এর মান এখন আমরা v মাইনাস ইউ বাই টি এটা দ্বারা বসাতে পারি। তাহলে 5 বসে গেল, v মানে হচ্ছে এখন 10, ইউ মানে হচ্ছে 0, টি মানে হচ্ছে 5। তার মানে আমরা এখানে বসাতে পারি F ইকুয়াল টু 10 নিউটন। বাচ্চারা অঙ্কটাই দুটো অংশ, আপনাদের খেয়াল করতে হবে, মনে রাখতে হবে যদি কোনো গতিশীল বস্তুর উপর আপনি বল প্রয়োগ না করেন তাহলে ওই বস্তুটি সমবেগে যাবে, এবং আপনাদের মনে রাখতে হবে প্রথম অংশের শেষ বেগ দ্বিতীয় অংশের সমবেগ হিসাবে ব্যবহৃত হবে। তো আমাদের প্রথম অংশের শেষ বেগ দেওয়া নাই, এই জন্য আমরা দ্বিতীয় অংশের সমবেগ বের করেছি, বের করে সেটাকেই প্রথম অংশের শেষ বেগ হিসাবে ব্যবহার করে প্রযুক্ত বল এর পরিমাণ নির্ণয় করে ফেলেছি 10 নিউটন। বাচ্চারা যারা আমার কথা শুনছেন, আমি আশা করছি আপনারা অঙ্কটি সবাই বুঝতে পেরেছেন। আমরা এখন এর পরের অঙ্কটায় যাব। আমাদের পরের অঙ্কটা হচ্ছে 8 নম্বর অঙ্ক। বাচ্চারা যে শীট দেখে আমি অঙ্কগুলো করাচ্ছি সেই অঙ্কগুলোর তথ্য আপনারা আপনাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি আশা করছি আপনাদের অঙ্কগুলো করতে ভালো লাগবে বা আপনাদের এই অধ্যায়ের সৃজনশীলের জন্য আপনাদের ভিত্তি মজবুত করবে। বাচ্চারা 8 দাগের যে অঙ্কটি আমরা এখন সলভ করব, অঙ্কটিতে বলা আছে 156 কেজি ভরের একটি গাড়ি ঘন্টায় 36 কিলোমিটার পার বেগে চলছিল। ব্রেক চেপে একে 25 মিটার দূরত্বে থামিয়ে দেওয়া হলো। বাধাদানকারী বলের মান নির্ণয় করো। বাচ্চারা হর হামেশাই এই ধরনের ব্যাপারগুলি আমাদের মধ্যে ঘটে যখন আমরা কারে, ইজি বাইকে, সাইকেলে বা বাসে বিভিন্ন জায়গায় যাই। তখন যদি আমরা কোনোভাবে ওই বাসটিকে থামানোর চেষ্টা করি বা গাড়িটিকে থামানোর চেষ্টা করি বা কাউকে দেখে আমরা ব্রেক করি, তাহলে আমরা বুঝতে পারবো যে ওই গাড়ির গতিটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তো আমরা ব্রেক জনিত যে বলটা এখানেও প্রয়োগ করেছি, এটা আমাদের গাড়ির গতিকে থামাতে ইউজ হচ্ছে, তার মানে আমরা বলতে পারি এটা বাধাদানকারী বল। আমি আমার আগের ভিডিওটাতে বলেছিলাম বাধাদানকারী বলটা সবসময় মাইনাস হয়। আমরা এখন গাণিতিকভাবে সেটা দেখার চেষ্টা করব, আর আপনারা আমার আগের ভিডিওটি আমার চ্যানেল থেকে দেখে নিতে পারবেন। আমার চ্যানেলের নাম
physics.lab.samiul nawaz আমরা চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন। বাচ্চারা, তো আমরা তথ্যগুলো লিখে ফেলি। এখানে আমাদের তথ্য হচ্ছে ভর 156 কেজি। তো এই 156 কেজি ভরের গাড়ি ঘন্টায় যাচ্ছিল ঘন্টায় 36 কিলোমিটার পার আওয়ার। তার মানে ঘন্টায় 36 কিলোমিটার, মানে আমরা এটাকে কিলোমিটার পার আওয়ার লিখি। বাচ্চারা, এই এককটি বড় একক, আমরা বেগের ক্ষেত্রে মিটার পার সেকেন্ড ইউজ করি, ফলে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। মিটার পার সেকেন্ডে নিতে হলে 1000 দিয়ে গুণ করতে হয় আর 3600 দিয়ে ভাগ করতে হয়। বাচ্চারা, আমরা এখান থেকে উত্তর পেয়ে যাব 10 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এটা হচ্ছে তার আদিবেগ। এরপরে বলছে সে এই গাড়িটাকে যে 10 মিটার পার সেকেন্ড বেগে চলছিল তাকে 25 মিটার সামনে বা 25 মিটার দূরে গিয়ে ব্রেক করে থামিয়ে দেওয়া হলো। বাচ্চারা, আপনারা এই কথাটি মনে রাখবেন, যদি কাউকে থামিয়ে দেওয়ার কথা বলা হয় অবশ্যই তার শেষ বেগ 0। ওখানে কিন্তু বলে দেওয়া থাকবে না প্রশ্নে, এটাই বলে দেওয়া থাকবে যে তার বস্তুটি থেমে গিয়েছে, গাড়িটি থেমে গিয়েছে, থেমে গেলেই তার শেষ বেগ 0। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই অঙ্কটির ক্ষেত্রে বের করতে হবে বাধাদানকারী বলের মান কত। বাচ্চারা, ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুবই সহজ একটি অঙ্ক। আমরা জানি F = ma। যদি আমরা এই এর মানটা বের করতে পারি তাহলে এই অঙ্কটি আমাদের জন্য খুব দ্রুত আমরা শেষ করে ফেলতে পারবো। তো আমরা দেখি আমাদের যে তথ্যগুলি দেওয়া আছে সেটি হলো ইউ দেওয়া আছে, এস দেওয়া আছে, ভি দেওয়া আছে। বাচ্চারা, এখানে টি দেওয়া নাই, ফলে আমরা গতির এমন একটি সমীকরণ ব্যবহার করব যে সমীকরণটিতে কোনো টি নাই, কিন্তু আমরা সেখান থেকে এ বের করে নিতে পারি। তাহলে সেরকম একটি সমীকরণ আমাদের আছে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন, স্যার আমাদের কাছে তো আরো অনেকগুলো সূত্র ছিল, যেরকম আমরা এ বের করতে পারি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা দিয়ে আমরা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা দিয়েও আমরা এ বের করতে পারি। কিন্তু আমাদের উদ্দীপকে যে তথ্য আছে সেই তথ্যে কোনো টি এর মান নেই, ফলে এই টি আমরা ইউজ করতে পারছি না। এই জন্য আমরা গতির চতুর্থ যে সমীকরণটি ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, সেখান থেকে আমরা এটা বের করতে চাই। তাহলে a ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ 2 ইন্টু এস। বাচ্চারা, ভি স্কোয়ার মানে এখানে 0 স্কোয়ার, ইউ মানে এখানে 10 এর হোল স্কোয়ার। আচ্ছা, 2 ইন্টু এস মানে যদি আমরা এখানে বসাতে চাই তাহলে এটা হচ্ছে 25। তাহলে বাচ্চারা, আমরা খুব সহজেই এখান থেকে বের করতে পারবো এটা হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের যে মূল সূত্র, সেই সূত্রে আমরা এখন মান বসাবো 156 ইন্টু -2। তাহলে আমরা এখানে পাচ্ছি -312 নিউটন। অর্থাৎ এখানে আমরা বলতে পারি ইহাই গাড়িটিকে থামাতে বাধা দানকারী বল। বাচ্চারা, আশা করছি এই সহজ অঙ্কটা আমরা বুঝে গেছি। আর বাধা দানকারী বল এটার কারণেই আসলে এটা মাইনাস আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে? তাহলে অঙ্কটি খুবই সহজ ছিল। আমি আশা করব পরবর্তীতে এই ধরনের অঙ্ক করতে আপনাদের কাছে সহজ বলেই মনে হবে। এখন আমরা যে অঙ্কটি সলভ করতে চাই, আমাদের শীটের 9 নম্বর অঙ্কটি, আমি বারবারই আপনাদেরকে বলছি, আমাদের যে ক্লাস নোট, সেই ক্লাস নোটে বিভিন্ন ধরনের অঙ্ক বিভিন্ন বোর্ডে পড়া বা বিভিন্ন স্কুলের যে পরীক্ষার প্রশ্ন সেখান থেকে সংগ্রহ করে তৈরি করা যে নোটটি আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনাদের টেনশন করার কোনো কারণ নাই। আমরা 9 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি দেখার চেষ্টা করছি এবং অঙ্কটি আমি পড়ে শোনাচ্ছি। এখানে বলা হয়েছে 9.1 × 10⁻³ কেজি ভরের একটি স্থির ইলেকট্রনের উপর 1.6 × 10⁻16 নিউটন বল
10⁻⁹ সেকেন্ড ধরে কাজ করে। তো বাচ্চারা আমরা এখন 9 দাগের অঙ্কটি সলভ করে ফেলবো। 9 দাগের অঙ্কটা আমি আবার একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। 9.1 × 10⁻31 কেজি, অর্থাৎ m এর মান দেওয়া আছে, ইলেকট্রনের ভর এটি 9.1 × 10⁻31 কেজি। ঠিক আছে, আমরা এই মানটি একটু মুখস্থ রাখারও চেষ্টা করব, কারণ বিভিন্ন অঙ্কে ইলেকট্রনের ভর আমাদের লাগে, যেটা উদ্দীপকের তথ্যে দেওয়া থাকে না। তাহলে আমরা এত ভরের স্থির ইলেকট্রনের উপর, তার মানে ইলেকট্রনটির আদিবেগ ছিল 0, আর এর উপরে এই স্থির ইলেকট্রনটার উপরে যে বল প্রয়োগ করা হয় সেই প্রযুক্ত বলের মান হচ্ছে 1.6 × 10⁻⁻16 নিউটন বল প্রয়োগ করা হয়, এবং এই বলটি প্রয়োগ করা হয় 10⁻⁹ সেকেন্ড ধরে। বাচ্চারা, এই পরিমাণ সময় ধরে এই পরিমাণ বল ইলেকট্রনটির উপর প্রয়োগ করার কারণে ইলেকট্রনটির আদিবেগ ছিল 0, কিন্তু সেই 0 বেগটি এত সময় পরে 10⁻⁹ সেকেন্ড পরে কত হবে সেটা আমরা নির্ণয় করতে চাই। এটি খুবই সহজ একটি অঙ্ক। F = ma। আমরা এখান থেকে জানি ma মানে v - u/t, এটা আমরা লিখতে পারি। আমরা এখানে f এর মান সবাই জেনে গেছি অলরেডি, 1.6 × 10⁻⁻16। আমরা এখানে m এর মান সবাই জানি, 9.1 × 10⁻31 ইন্টু আমরা এখানে সবাই জানি v আমরা বের করব, আর u মানে 0 আমরা এখানে জানি, t মানে হচ্ছে 10⁻⁹। বাচ্চারা, খুব সহজেই আমরা এখন v এর মানটা এখান থেকে বের করতে পারি। আপনারা সবাই একটু খেয়াল করুন, একটু বুদ্ধি খাটাতে হবে। আমরা এখানে 1.6 × 10⁻⁻16 লিখেছি, তার সাথে এটা গুণ করে দিচ্ছি ইন্টু 10⁻⁹। বাচ্চারা, এই পাশে অর্থাৎ ডান পাশে 9.1 × 10⁻⁻13 ইন্টু v এটা থেকে যাচ্ছে। তাহলে বাচ্চারা, আমরা এখন অতএব v বের করতে চাই। তাহলে v যখন আমরা বের করব, উপরে আমাদের 1.6 × 10⁻⁻16 ইন্টু 10⁻⁻19 ভাগ, অর্থাৎ বাই নিচে আমরা লিখব 9.1 × 10⁻31। বাচ্চারা, এই অঙ্কটা করতে গিয়ে আমাদের যে সমস্যাটি দেখা যায় সেটি হচ্ছে উত্তর অনেক সময় খুব উদ্ভট টাইপের হয়ে যায়। এটার মূল কারণ হচ্ছে, আমরা এটা একটু বোঝানোর চেষ্টা করি আপনাদের। সেটা হলো, এটার উত্তর এরকমটি আসবে 1.78 × 10⁵। ঠিক আছে, উত্তরটা আসলে এরকম কিছু একটা হবে। এখন বাচ্চারা, আমাদের সমস্যা যেটা হয় সেটা হচ্ছে 1.782 এই পর্যন্ত ঠিক থাকে, বাট 10⁵ যখন হয়, এই 10⁵ এর এখানে অনেক সময় এরকম মান চলে আসে 10⁻⁻15 বা এরকম। তো সেক্ষেত্রে আমরা ঘাবড়ে যাই, অঙ্কটি আমাদের জন্য ভুল হয়ে যাবে। তাহলে এরকমটি কেন হয়? আসলে সঠিক উত্তর এটাই হবে, কিন্তু আমাদের ভুল হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে ক্যালকুলেটর দিয়ে যখন আমরা অঙ্কটি করি তখন আমরা এভাবে চিন্তা করি না আসলে যে কিভাবে ক্যালকুলেটরে ভাগ করতে হয়। তো বাচ্চারা, আপনাদেরকে আমি একটু বলে রাখি, আপনারা ক্যালকুলেটরে যখন এরকম প্রেস করবেন 1.6 × 10⁻⁻16 এটা আপনি দিলেন, দেওয়ার পর 10⁻⁻9 এটাও আপনি দিলেন, কিন্তু আপনি এর পরবর্তীতে কি করবেন? ভাগ চিহ্ন দেবেন। বাচ্চারা, এই ভাগ চিহ্ন দেওয়ার পরই হচ্ছে অঙ্কটার মূল কাহিনী, ভুল হওয়ার কাহিনী। আপনারা ভাগ চিহ্ন দেওয়ার পর আপনারা 9.1 × 10⁻31, আমি পাশের অঙ্কটা একটু মুছে দেই। তো বাচ্চারা সবাই একটু খেয়াল করেন, আমরা এরকম করে এরকম ভাগ করেই আসলে অঙ্কটি করি। ঠিক আছে, এবার আমরা উত্তর বসিয়ে দিই, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে আসলে এভাবে ক্যালকুলেশন করা যাবে না। আপনাদের অবশ্যই এই ভাগ চিহ্ন দেওয়ার পর যে ভাজকটি আপনি ইউজ করছেন, অর্থাৎ যেটি দ্বারা আপনি আপনার ভাগ চিহ্নের বাম পাশে রাশিটিকে ভাগ করছেন, সেটিকে অবশ্যই
ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। এই ব্র্যাকেট না দেওয়ার কারণে আমাদের অঙ্কটির মান উল্টাপাল্টা হতে পারে। তো আমরা ভাগ চিহ্ন দেওয়ার পর যে ভাজকটি হবে সেই ভাজকটিকে আমরা ব্র্যাকেট বন্দি করব, এটা আমরা যেন মনে রাখতে পারি। ঠিক আছে? তো বাচ্চারা এবার আপনাদের এই প্রবলেমটি আসলে সলভ হয়ে যাবে। তাহলে আমরা 9 দাগের খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটি সলভ করে ফেললাম। এরপরে আমরা 10 দাগের অঙ্কে চলে যাব। আপনাদের ডেসক্রিপশন বক্সে এই নোট অর্থাৎ ফিজিক্স ল্যাবের যে ক্লাস নোট, এই নোটটির পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। আমি আশা করব সবাই ফাইলটি ডাউনলোড করে নেবেন। বাচ্চারা, তো 10 দাগের অঙ্কটি আমরা করে ফেলি। 10 দাগের অঙ্কটি আরো সহজ। এখানে বলছে 10 টু দি পাওয়ার 4 কেজি ভরের একটি বস্তু, তার মানে 10,000 কেজি ভরের একটি স্থির রকেট, তার মানে হচ্ছে রকেটটি স্থির ছিল, যে রকেটটির ভর ছিল 10 টু দি পাওয়ার 4 কেজি। ঠিক আছে? এই রকেটটির উপর বল প্রয়োগ করা হয়েছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন। ঠিক আছে? এবং কতক্ষণ ধরে বল প্রয়োগ করা হলে ওই বস্তুটির বা ওই রকেটটির শেষ বেগ হবে 400 মিটার পার সেকেন্ড। বাচ্চারা, আমি আশা করব অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন। অঙ্কটি হচ্ছে, এখানে একটা স্থির রকেট ছিল। ঠিক আছে? আমরা একটা সিম্পল রকেট আঁকার চেষ্টা করছি। এখানে একটা রকেট ছিল, এই রকেটটি স্থির ছিল। এই রকেটটির উপর আপনি বল প্রয়োগ করছেন 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তাহলে এই বল প্রয়োগ করার কারণে এই রকেটটি স্থির অবস্থান থেকে অবশ্যই গতিশীল হবে। গতিশীল হয়ে এই রকেটটির বেগ অনেক হতে পারে, তবে এই রকেটটির বেগ কতক্ষণ পরে 400 মিটার পার সেকেন্ড হবে এটা আপনাকে নির্ণয় করতে হবে, কত সময় পরে এটা ঘটবে। তার মানে প্রাথমিক অবস্থায় সে স্থির ছিল, আপনি তার উপরে বল প্রয়োগ করছেন, অবশ্যই বস্তুটি গতিশীল হবে, তবে গতিশীল হয়ে তার বেগ 0 থেকে বাড়বে, বাড়তে বাড়তে 400 মিটার পার সেকেন্ড কখন হবে এটা আপনাকে বের করতে হবে। তাহলে আমরা অঙ্কটি করার সময় F ইকুয়াল টু ma এটা দেখতে পাই। তাহলে F m a মানে হচ্ছে v মাইনাস u বাই t। তাহলে বাচ্চারা, F মানে হচ্ছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5, m মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 4, v মানে হচ্ছে 400, u মানে 0। আমরা t এর মানটা বের করতে চাই। বাচ্চারা, খুবই সহজ ক্যালকুলেশন। আমরা যে কাজটি করব সেটা হলো এই t আর আমার সমান চিহ্নের বাম পাশে যে রাশিটা আছে সেটাকে আমরা শুধু পাল্টে দেব। তাহলে t যদি আমি এখানে ইউজ করি বাম পাশে, তাহলে সমান চিহ্নের ডান পাশে উপরে 10 টু দি পাওয়ার 4 ইন্টু 400, কারণ 400 থেকে 0 বিয়োগ করলে তো 400ই থাকে, আর নিচে চলে গেল 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5। বাচ্চারা, খুব সহজ ক্যালকুলেশন। এখানে 10 টু দি পাওয়ার 5, এখানে 10 টু দি পাওয়ার 4, আর এখান থেকে একটা শূন্য কাটাকাটি হয়ে যাবে, হয়ে যে 40 সেকেন্ড হয়ে যাবে। তার মানে আমরা উত্তরে লিখতে পারবো 40 সেকেন্ড পর রকেটটির শেষ বেগ 400 মিটার পার সেকেন্ড হবে, যদি রকেটটির উপর 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন বল প্রয়োগ করা হয়। বাচ্চারা, আমি আশা করছি 10 দাগের অঙ্কটি খুবই সহজ ছিল এবং আপনারা খুব সহজে অঙ্কটি বুঝে ফেলেছেন। আমরা এর পরে যে অঙ্কটি করব সেই অঙ্কটি 11 নম্বর অঙ্ক আমাদের নোটের। বাচ্চারা, একটা কথা একটু বলে রাখি, আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল এটা একদমই নতুন। যদি আপনাদের কোনো পরামর্শ থাকে যে ক্লাসটা আরো কিভাবে সুন্দর করা যায়, তাহলে আপনারা সেটা আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট বা আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের পরামর্শ অবশ্যই আমাদের কাজে লাগবে। তো বাচ্চারা, আমরা পরবর্তী যে অঙ্কটি আছে 11 দাগের অঙ্কটি আমরা সলভ করতে চাই। 11 দাগের অঙ্কটি হচ্ছে, বলা হয়েছে, আমরা অঙ্কটি একটু বোঝার চেষ্টা করি, চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। আমরা ভাবছি এখানে একটি গাড়ি আছে। ঠিক আছে? এই গাড়িটি 45 কিলোমিটার পার আওয়ার, 45 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ তার আদিবেগ 45 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়িটি চলছে। তো 45
কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করার জন্য 1000 দিয়ে গুণ করেছি আর 3600 দিয়ে ভাগ করেছি। তাহলে এটা আমরা পেয়ে গেছি মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমরা পাচ্ছি 12.5 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা বাচ্চারা এরপরে বলছে এই গাড়িটির যিনি ড্রাইভার উনি এই গাড়িটির সামনে থেকে 26 মিটার সামনে একজন পথচারীকে বা একটা বাচ্চাকে দেখতে পেল। তো ড্রাইভার সাহেব এই বাচ্চাকে বাঁচানোর জন্য এখান থেকে ব্রেক করলো। ব্রেক করার কারণে এই গাড়িটি বাচ্চাটির 1 মিটার সামনে এসে থেমে গেল। তার মানে গাড়িটি যেখানে এসে থামলো, অর্থাৎ তার শেষ বেগ যেখানে এসে শূন্য হলো, সেখান থেকে ওই ব্যক্তিটি বা শিশুটির দূরত্ব ছিল 1 মিটার। তার মানে ব্রেক করার পর গাড়িটি আসলে 26 মিটার দূরত্ব অতিক্রম করেনি, দূরত্ব অতিক্রম করেছিল s = 25 মিটার। বাচ্চারা আশা করি আমি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে s = 26 - 1 = 25 মিটার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 26 মিটার সামনে একটি ব্যক্তি ছিল, সেই ব্যক্তিকে বাঁচানোর জন্য ড্রাইভার যখন ব্রেক করলো তখন গাড়িটি ব্যক্তির 1 মিটার সামনে এসে থেমে গেল। অর্থাৎ 1 মিটার সামনে এসে গাড়িটির শেষ বেগ হলো 0 মিটার পার সেকেন্ড। তাহলে গাড়িটি মোট কত দূরত্ব অতিক্রম করলো? 25 মিটার দূরত্ব অতিক্রম করলো। ঠিক আছে, তাহলে দূরত্বটা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে যে তথ্য এখানে দেওয়া আছে সেটি হলো এই গাড়িটির মোট ভর, সেটা হচ্ছে 1050 কেজি। ওকে বাচ্চারা, এখন আমরা অঙ্কটি করে ফেলতে চাই। অঙ্কটি আমাদেরকে দুটি প্রশ্নের একটি হলো এই যে গাড়িটি এ অবস্থান থেকে বি অবস্থানে এসে থামলো, এই এ অবস্থান থেকে বি অবস্থানে আসতে গাড়িটির প্রয়োজনীয় সময় কত? তাহলে আমরা প্রথম ধাপে সময়টি নির্ণয় করতে চাই, অর্থাৎ গাড়িটি থামতে প্রয়োজনীয় সময় কত। প্রয়োজনীয় সময় কত? তাহলে বাচ্চারা প্রয়োজনীয় সময় নির্ণয় করার জন্য আমরা s = u + v / 2 × t এই সহজ সমীকরণটা ইউজ করব। এখানে s মানে হচ্ছে 25। আমি 25 কেন এটা বুঝিয়েছিলাম, কারণ গাড়িটি ব্যক্তিটির 1 মিটার সামনে এসে থেমে যায় আর গাড়িটি থেকে ব্যক্তিটির দূরত্ব ছিল 26 মিটার, অর্থাৎ টোটাল গাড়িটি 25 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ কত? ইউ হচ্ছে 12.5। এখানে গাড়িটির শেষ বেগ 0 × 2 আর টি মানে আমরা জানি না কত, এটা আমরা বের করতে চাই। তাহলে বাচ্চারা আপনারা খুব সহজেই টি এর মান বের করতে পারবেন। এই 2 এর সাথে আমি 25 গুণ করে দিচ্ছি, তাহলে 25 × 2 এটা হচ্ছে 50 আর নিচে হচ্ছে 12.5। যদি আপনি ভাগ করেন তাহলে এটা হচ্ছে 4 সেকেন্ড। বাচ্চারা প্রয়োজনীয় সময় বের করার পর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই যে গাড়িটি এ অবস্থান থেকে বি অবস্থানে এসে থেমে গেল, এটাকে থামানোর জন্য অবশ্যই আমাকে বল প্রয়োগ করা লেগেছে। তাহলে সেই প্রয়োজনীয় বল কতটুকু এটা আমাকে নির্ণয় করতে হবে। অর্থাৎ গাড়িটিকে থামাতে প্রয়োজনীয় বল F = ma m v - u / t। তাহলে বাচ্চারা খুব সহজেই আমরা m বের করে ফেলতে m বসাতে পারবো 1050। v তো আমরা জানি কত, v হচ্ছে 0, u হচ্ছে 12.5 আর t আমরা এর আগেই বের করেছি, সেটা হচ্ছে 4 সেকেন্ড। তাহলে এটা যদি আপনারা একটু ক্যালকুলেটর ব্যবহার করতে হবে, আপনারা খুব সহজেই অঙ্কটি করে ফেলতে পারবেন। 1050 × 12.5 ভাগ 4, অঙ্কটির উত্তর হবে 3281.25 নিউটন। বাচ্চারা আপনারা আবার এখানে খেয়াল করছেন, এখানে একটি ঋণাত্মক চিহ্ন আসছে, তার মানে এটা থামানোর জন্য বল, তার মানে এটা হচ্ছে কিন্তু বাধা দানকারী বল।
ঠিক আছে, বাধা দানকারী বা ব্রেক জনিত বল। খুবই সহজ একটি অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আমরা সলভ করে ফেললাম। তো বাচ্চারা, আমি আশা করব আপনারা 11 দাগের অঙ্কটি সবাই বুঝতে পেরেছেন। যদি আপনাদের অঙ্কগুলো বুঝতে বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে প্রশ্ন জানাবেন। আপনাদের সেই প্রশ্নগুলোর সলভ দেওয়ার চেষ্টা করব। বাচ্চারা, এবার যে অঙ্কটি আমি সলভ করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের শীটের 12 নম্বর অঙ্ক। আপনাদের যখন প্রয়োজনীয় সূত্রগুলো লিখে দেওয়া হয়েছিল তখন বলা হয়েছিল যদি কোনো অঙ্কে বাতাসের বাধা বা রাস্তার ঘর্ষণ বল দেয়া থাকে তাহলে আমরা একটি সূত্র ইউজ করতে পারবো, যে সূত্রটি হলো F মাইনাস ছোট হাতের f ইকুয়াল টু ma। আমরা এখানে বসাচ্ছি ক্যাপিটাল F মাইনাস স্মল f ইকুয়াল টু ma। এখানে ছোট হাতের f অর্থাৎ স্মল f মানে হচ্ছে ঘর্ষণ বল, এখানে স্মল f মানে হচ্ছে ঘর্ষণ বল। তাহলে বাচ্চারা, f মানে কিন্তু আমাদের এখানে অনেক ধরনের মান আমরা বসাতে পারি, যেমন f মানে হচ্ছে আমরা mg বসাতে পারি, f ইকুয়াল টু ma। বাচ্চারা, অঙ্কটি ছিল 12 দাগের অঙ্কটি ছিল গাছ থেকে 800 গ্রাম ভরের একটি আম। তার মানে গাছ থেকে, আর এখনই আমের সময়, ফলে গাছ থেকে আম পড়তেই পারে। তাহলে এখানে 800 গ্রাম ভরের আম, তাহলে এখানে 800 গ্রাম মানে হচ্ছে 0.8 কেজি ভরের একটি আম পড়ছিল উপর থেকে মাটিতে, তখন বাতাসটাকে বাধা দিচ্ছিল 0.6 নিউটন। আমাদেরকে বের করতে হবে তাহলে গাছ যখন বাতাসের বাধা বা রাস্তার ঘর্ষণ দেওয়া থাকে তখন কিন্তু g আসলে 9.8, বা সেখানে কিন্তু যান্ত্রিক ত্বরণ থাকে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের এই যে এটা আমরা নির্ণয় করতে চাই। ঠিক আছে, তো বাচ্চারা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কোনো প্রযুক্ত বল দেওয়া নাই। তাহলে আমাদের যে আমটি গাছ থেকে মাটিতে পড়ছে সেটা কিন্তু অভিকর্ষ বলের দ্বারা, অর্থাৎ ওজনজনিত বলের কারণেই পড়ছে। তাহলে আমরা m মানে 0.8 ইন্টু 9.8 মাইনাস ছোট হাতের f মানে 0.6 ইন্টু m মানে হচ্ছে 0.8 ইন্টু a। বাচ্চারা, তাহলে আমরা এর পরে যেটা দেখতে পাচ্ছি অঙ্কটা, সেটা হলো আমরা যদি এই অংশটা একটু করে ফেলি অঙ্কটা করার সময়, তাহলে আমরা একবারে বসাতে পারবো 7.24 ইন্টু 0.8 ইন্টু a। তাহলে অতএব a ইকুয়াল টু 7.24 ভাগ 0.8, তার মানে হচ্ছে ভাগ 0.8, এটা হচ্ছে 9.05 মিটার পার সেকেন্ড। বাচ্চারা, তাহলে আমরা আমটি যে ত্বরণে পড়ছিল উপর থেকে আমরা সেটা নির্ণয় করে ফেলেছি, সেটা হচ্ছে 9.05 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বাচ্চারা, আমরা যে 12 নম্বর যে অঙ্কটি ছিল আমরা মনে রাখবো, এই ধরনের অঙ্কগুলোতে যদি বাতাসের বাধা বা রাস্তার ঘর্ষণ এরকম স্পেশালি সরাসরি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ত্বরণ নির্ণয় করার সময় বা যে সূত্রটি আমরা ইউজ করতে পারবো সেটা হচ্ছে f মাইনাস ছোট হাতের f ইকুয়াল টু ma। আশা করছি আপনারা অঙ্কটি খুব সহজেই বুঝতে পেরেছেন। বাচ্চারা, আমাদের আজকের ক্লাসের শেষ যে অঙ্কটি আমরা সলভ করব সেটি হচ্ছে 13 নম্বর অঙ্কটি। আমরা সবাই
এই সহজ অঙ্কটির দিকে একটু মনোযোগ রাখবো, কারণ এই ধরনের অঙ্কগুলো আমাদের এমসিকিউ প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা 13 নম্বর যে অঙ্কটি করব, অঙ্কটি আপনারা একটু পড়ে শোনাই, আমি একে বোঝানোর চেষ্টা করব। অঙ্কটিতে বলা হয়েছে 50 গ্রাম ভরের একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড আনুভূমিক বেগে একটি দেওয়ালে ধাক্কা দিয়ে 10 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে গেল, বলের ঘাত নির্ণয় করো। বাচ্চারা, যদি আমরা অঙ্কটি একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে এখানে একটি দেওয়াল আছে আর এখানে একটি বল আছে, ঠিক আছে। যে বলটি অনুভূমিক বেগে, তার মানে ভূমি বরাবর সমান্তরালভাবে গতিশীল হচ্ছিল 20 মিটার পার সেকেন্ড বেগে। এই 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়ে বলটি দেওয়ালকে আঘাত করে। দেওয়ালে যখন বলটি আঘাত করে, ন্যাচারালি এই বলটি দেওয়ালকে সরাতে পারে না, কারণ দেওয়ালের জড়তা অনেক বেশি। ফলে দেওয়ালে ধাক্কা খেয়ে বলটি আসলে তার যেদিকে প্রথমে গতিশীল ছিল তার বিপরীত দিকে আসলে বলটি ফিরে আসে। তো তার বিপরীত দিকে যখন বলটি ফিরে আসে, তখন আমরা বলছি বলটি 10 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে আসছে। আচ্ছা, তার মানে খেয়াল করে দেখেন, আমরা যদি এই 20 মিটার পার সেকেন্ডকে আদিবেগ হিসাবে বিবেচনা করি, তাহলে দেওয়ালে ধাক্কা লাগার পর বলটি যখন বিপরীত দিকে ফিরে আসছে, তখন তারকে আমরা শেষ বেগ ভি বিবেচনা করছি এবং আমরা সেখানে ঋণাত্মক চিহ্ন ব্যবহার করছি, কারণ আমরা জানি বেগ একটি ভেক্টর রাশি। ফলে বেগের দিক যেহেতু আছে, ফলে সেটি ধনাত্মক অথবা ঋণাত্মক হতে পারে। তাহলে বলটির প্রথম দিকের গতির দিক বিবেচনায় দেওয়ালে আঘাত লাগার পর বলটি বিপরীত দিকে ফিরে আসছে, এই জন্য বলটির শেষ বেগকে আমরা ঋণাত্মক চিহ্ন দিয়ে প্রকাশ করেছি। তাহলে বাচ্চারা, আমরা জানি বলের ঘাত J ইকুয়াল টু mv মাইনাস mu। তাহলে এখানে m ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 50 গ্রাম, তার মানে 0.05 কেজি। বাচ্চারা, আমাদের এখানে ইউ আমরা একটু আগে রেখেছি 20 মিটার পার সেকেন্ড, আমরা এখানে ভি শেষ বেগ রেখেছি -10 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা খুব সহজেই এখান থেকে বলের ঘাত যে বের করে ফেলতে পারবো। এম মানে হচ্ছে 0.05 ইন্টু, এটা হবে -10 মাইনাস এম মানে 0.05, ইউ মানে হবে 20। তাহলে বাচ্চারা, খুব সহজ একটি অঙ্ক আমরা সলভ করে ফেলেছি। তবে সূত্রগুলো না জানলে এবং এই যে উদ্দীপক থেকে তথ্য সংগ্রহের ব্যাপারটি যদি আমরা ক্লিয়ার না থাকতে পারি, তাহলে কিন্তু আমরা কখনোই কোনো অঙ্ক সঠিকভাবে করতে পারবো না। তাহলে আমরা এখানে -0.5 আর এখানে আমরা পাচ্ছি 1। তাহলে আমরা চিত্রটা মুছে ফেলি বাচ্চারা। এরপরে আমরা তাহলে পাচ্ছি হচ্ছে মাইনাস, তাহলে বাচ্চারা আমরা এখানে দেখতে পাচ্ছি -0.5 -1। তাহলে যদি আমরা এটা মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু চিহ্ন বসবে মাইনাস, আর 0.5 আর 1.5। আর যেহেতু বলের ঘাত আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভরবেগের পরিবর্তন, অর্থাৎ আমরা এখানে কেজি মিটার পার সেকেন্ড তার একক হিসাবে ব্যবহার করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের সাধারণ গাণিতিক সমস্যা তৃতীয় অধ্যায় এর কিছু অঙ্ক, কিছু গাণিতিক সমস্যা আমরা সলভ করেছি এবং আপনারা 1 থেকে 13 এই অঙ্কগুলো আশা করি সবাই শিখতে পেরেছেন। দুটো কথা বলে আমাদের আজকের লেকচার আমরা শেষ করব। প্রথমত, আপনাদের যে চ্যানেল physics lab
এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আপনারা এই নোটটির পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। আর দ্বিতীয়ত, আপনাদের যদি কোনো পরামর্শ থাকে এই চ্যানেলটির অগ্রযাত্রায় সেটি ভূমিকা পালন করবে আশা করছি। ফলে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই বলে আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।